সরকার আমাদের আগে কোনো ভাতা ছিলই না, আমাদেরকে অনারারি মেডিকেল অফিসার বলা হতো। এটাকে অনেক সময় অনাহারি বলে অনেকে উপহাস করতো, কোনো টাকা ছাড়াই কাজ করতো। একটা ভালো চিকিৎসক আমি তখনই তৈরি করতে পারবো যখন আমি একটা চিকিৎসককে নাগরিক সুবিধাগুলো ভালোভাবে দিতে পারবো। আপনি চিন্তা করলে অবাক হবেন, কারণ আমাদের কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি। 6 জনের আমাদের ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে 6 জনের একটা কমিটি মন্ত্রণালয়ে আছে। মন্ত্রণালয় থেকে এখনো আমাদের কাছে পজিটিভ কোনো নিউজ আসেনি। যদি পজিটিভ নিউজ আসে, যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমরা রাজপথ ছেড়ে দিয়ে ডিউটিতে ব্যাক করব। আমি ডাক্তার মোহাম্মদ জিহাদ লস্কর, আমি বিএসএমইউতে ট্রেনিংয়ে আছি, বর্তমানে মেডিসিনে এমডি কোর্সে আছি। তো আমি প্রথমেই সাধারণ মানুষ যারা আসলে এই মুহূর্তে ভোগান্তির শিকার হচ্ছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের আসলে চিকিৎসক হিসেবে খুব খারাপ লাগে যখন আমরা দেখি যে একজন সাধারণ মানুষ এইভাবে রাস্তা চলাচলে বিঘ্নতা ঘটছে আর কি। তো কেন আমরা আসলে রাস্তায় এসে দাঁড়ালাম? আমরা সাধারণ বাংলাদেশের মানুষ চাই যে একটা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠুক, যাতে করে আমাদের প্রতিবেশী দেশের উপরে নির্ভরশীল না হতে হয়। আর একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে হলে আমার ভালো চিকিৎসক লাগবে। একটা ভালো চিকিৎসক আমি তখনই তৈরি করতে পারবো যখন আমি একটা চিকিৎসককে নাগরিক সুবিধাগুলো ভালোভাবে দিতে পারবো। আপনি চিন্তা করলে অবাক হবেন যে এইখানে বিএসএমইউ সহ ঢাকা মেডিকেল সহ সারা বাংলাদেশের যত এমডি এবং এফসিপিএস এর ডক্টর আছে তাদের বেতন ভাতা হচ্ছে 25,000 টাকা, সর্বসাকুল্যে 25,000 টাকা। কোনো বাসার ভাড়ার জন্য আলাদা কোনো ভাতা নাই, না কোনো উৎসব ভাতা, না অন্য কোনো ভাতা আছে। আপনি চিন্তা করেন, আমি এখন প্রায় 30 বছর বয়স, আমার যদি একটা ওয়াইফ থাকে এবং বাচ্চা নিয়ে থাকতে হয় ঢাকা শহরে, তাও এই হাতিরপুল বা এর আশেপাশে একটা বাসা ভাড়া নিতে গেলেও আমার 20,000 টাকা লেগে যাবে। শুধুমাত্র বাসা ভাড়া বাদেও আমার যদি অসুস্থ বাবা মাকে সাপোর্ট দিতে হয়, আমার অন্যান্য যে যারা আছে ফ্যামিলি মেইনটেনেন্স, সেগুলো কিন্তু 25,000 টাকায় কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার বাড়তি টাকা আয়ের উৎস কি হবে? হয় আমাকে এই সারা দিন রাত 24 ঘন্টা ডিউটির পাশাপাশি আমাকে বাইরে একটা ডিউটি করতে হবে, যেটা সরকারি অনুমতি অনুযায়ী হচ্ছে অবৈধ। এই এমডি বা এফসিপিএস ট্রেনিং করা অবস্থায় বাইরে অন্য কোথাও ট্রেনিং করার নিয়ম নেই সরকারি নিয়ম অনুযায়ী। তো আমি যদি করি সেটা অবৈধ হবে, এক। এবং 2 নম্বর যেটা সমস্যা হবে, এই দীর্ঘ ডিউটির কারণে আমি যতগুলো রোগীকে এই সার্ভিস দিব সবগুলোই কিন্তু খারাপ হবে আর কি। আমি রোগীকে প্রপারলি সার্ভিস দিতে পারবো না, তাকে যথেষ্ট কাউন্সিলিং করতে পারবো না, যে কারণে স্বাস্থ্য ব্যবস্থা ঘাটতে হবে। এই মুহূর্তে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে অনতি বিলম্বে 25,000 টাকা বর্তমানে যে ভাতা আছে এটাকে 50,000-এ উন্নীত করা হোক, অথবা নবম গ্রেড সমমর্যাদার এবং তার সাথে যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো দেওয়া হোক। যে আমি ডাক্তার দিদার, আমি বিএসএমইউতে এফসিপিএস ট্রেনি হিসেবে আছি মেডিসিন বিভাগে। তো আমাদের আজকে যে আন্দোলনটা, এখানে আমরা কারা আছি? আমরা হচ্ছে এফসিপিএস ট্রেনি, যেটা বিসিপিএস এর আন্ডারে, এবং বিএসএমইউর আন্ডারে সারা বাংলাদেশে যত বেসরকারি ট্রেনি ডাক্তার, এফসিপিএস, এমডি এবং এমডি রেসিডেন্সি, নন রেসিডেন্সি যারা কোর্সে আছে, যারা আমরা হচ্ছে এমবিবিএস পাশ করার পরে, ইন্টার্নি শেষ করার পরে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এফসিপিএস এবং এমডি এই কোর্সে চান্স পাই। সেই কোর্সটা হচ্ছে বিশেষজ্ঞ হওয়ার একটা কোর্স। তো ওই 5 বছরে আমরা হসপিটালে কাজ করি, পড়াশোনা করি, এবং আমাদের ওই সময়টাতে সরকার আমাদের আগে কোনো ভাতা ছিলই না, আমাদেরকে অনারারি মেডিকেল অফিসার বলা হতো। এটাকে অনেক সময় অনাহারি বলে অনেকে উপহাস করতো, কোনো টাকা ছাড়াই কাজ করতো। তারপরে এক সময় সেটা 20,000 টাকা হয়, 20,000 করে। কিন্তু পরবর্তীতে ওই ভাতা বাড়ানোর যে আন্দোলনটা, এটা এখন থেকে আরও 3-4 বছর আগে থেকে শুরু করা হয়। তখন বিগত যে স্বৈরাচারী সরকার ছিল তারা আমাদেরকে বিগত অনেক আশ্বাস দিয়েছে, এবং আমরা এই শাহবাগেও আন্দোলন করেছি, এবং এই শাহবাগে পুলিশ আমাদেরকে পিটিয়েছে, আমাদের ডাক্তারদেরকে পুলিশ পিটিয়েছে যৌক্তিক আন্দোলনের জন্য। তারা আমাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে পিটিয়েছে। তারপরে আমরা তারা ন্যূনতম মানে মিনিমাম একেবারে একটা নাম কষ্টে একটা 5,000 টাকা বাড়িয়ে 25,000 করে, এবং বিভিন্ন ধরনের চক্রান্ত করে আমাদের আন্দোলনটাকে নস্যাৎ করে তখন আমাদেরকে সেটা বুঝ দেওয়া হয়েছে। তো এখন আমরা এই আন্দোলনটা 3 বছর ধরে চালাচ্ছি। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমাদের ভাতাটা 50,000 করতে হবে। আমাদের ভাতা যেটা, সেটা হচ্ছে যে আপনার 20,000 টাকা, 20,000 টাকা ছিল গত বছর। তো আমরা তখন আপনার এটাকে 50,000 টাকাতে বাড়ানোর জন্য এই দাবি নিয়ে আমরা রাজপথে আসি। গত সরকারের আমলেই আমরা তখন রাজপথে অবস্থান নেই। রাজপথে অবস্থান নেওয়ার পরে আমাদেরকে আসলে তখন আশ্বস্ত করা হয় যে আমাদেরকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বেতনটা বাড়ানো হবে আপাতত 5,000 টাকা। তার মানে হচ্ছে 25,000 টাকা বেতনে আমাদেরকে কর্মস্থলে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করা হয়, আমরা সবাই চলে যাই। আচ্ছা, আপনি যদি বলেন যে কেন আমরা 50,000 টাকা চাচ্ছি, এটা কি যৌক্তিক কিনা? এটা খুবই যৌক্তিক একটা দাবির কারণ হচ্ছে যে আপনি যদি কেবলমাত্র সাউথ
সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আপনি যদি চিন্তা করেন, প্রতিটা দেশেই পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরসদের বেতন শুরুই হয় 70,000 টাকা থেকে 90,000 টাকাতে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা পাকিস্তানে যদি যান, সেখানেও ন্যূনতম বেতন হচ্ছে 50,000 টাকা। এখন সাধারণ জনগণের মতো আপনি যদি আমাদের কথা বলেন, আমাদেরও প্রত্যেকেরই ফ্যামিলি আছে, আমাদের বাবা মা ভাই বোন আছে। তো আমরা এখানে পোস্ট গ্রাজুয়েশনে যখন আসি, আমরা MBBS BDS কমপ্লিট করে আসি, এরপর একটা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমাদেরকে একটা 5 বছর কোর্স করে নিয়ে তারপর আমরা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার হই। তো মোটামুটি সবারই এখানে বয়স হচ্ছে 30 থেকে 40-এর কোঠায়। তো এই বয়সে এসে আসলে একজন চিকিৎসকের পক্ষে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে 25,000 টাকা বেতন দিয়ে কি কারোর পক্ষে চলা সম্ভব? ডেফিনেটলি সম্ভব না। তো যার কারণে আসলে আপনি যদি বলেন যে আমাদের দাবিটা লজিক্যাল কিনা, অবশ্যই এটা একটা যৌক্তিক দাবি। তো এই দাবি নিয়ে আমরা গত বছর গিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়নি, আমরা কর্মস্থলে ফেরত গিয়েছি। সরকার চেঞ্জ হলো, অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলেন, আমরা গত 4 মাস ধরে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের বিভিন্ন টেবিলে ফাইল, খালি এই টেবিল থেকে এই টেবিলেই ফাইল যাচ্ছে। প্রতিবারই আশ্বস্ত করা হয় যে এই তো খুব শিগগিরই হবে। 14 ডিসেম্বর আমরা মশাল মিছিল করে নিয়ে আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিই যে আমাদের 48 ঘন্টার ভেতরে একদম সুনির্দিষ্টভাবে বলতে হবে যে প্রজ্ঞাপন কবে থেকে দেওয়া হবে। যদি প্রজ্ঞাপন দেওয়া হয়, আমরা কোনো ধরনের কঠোর কর্মসূচিতে যাব না। আর যদি প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে আমরা রবিবার হচ্ছে আমরা আসলে রাজপথে অবস্থান নিব, অবস্থান কর্মসূচি, এবং অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতিতে যাব। তো সেই উদ্দেশ্যে আসলে আজকে আসা, কারণ আমাদের কোনো প্রজ্ঞাপনও দেওয়া হয়নি। 6 জনের আমাদের ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে 6 জনের একটা কমিটি মন্ত্রণালয়ে আছে। মন্ত্রণালয় থেকে এখনো আমাদের কাছে পজিটিভ কোনো নিউজ আসেনি। যদি পজিটিভ নিউজ আসে, যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমরা রাজপথ ছেড়ে দিয়ে ডিউটিতে ব্যাক করবো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে চিকিৎসা তো হচ্ছে একটা মানবিক সেবা। তো এই সেবা আপনাকে যে চিকিৎসকরা দিবেন, তারাই যদি মানবেতর জীবনযাপন করেন আর সবাইকে রিয়েলাইজেশন করানো, হ্যাঁ, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান না নিলে, এই যে আমরা দিনের পর দিন আমরা হচ্ছে বলে যাচ্ছি, আমরা আমাদের দাবি দেওয়ার কথা বলছি, এটা তো আসলে সাধারণ জনগণেরও জানতে হবে। সাধারণ জনগণ জানতে হবে যে চিকিৎসা সেবা উন্নত করার জন্য বা বিশেষজ্ঞ ডাক্তারদের যদি প্রপার সার্ভিস দিতে হয়, তাহলে কি কি ক্রাইটেরিয়া ফিল করলে দেশেই ভালো চিকিৎসা পাওয়া সম্ভব, এটা তো সাধারণ জনগণকেও জানতে হবে, তাই না? জিনিসটা খুবই টেম্পোরারি, আমাদের দাবি মেনে নিলেই আমরা রাজপথ ছেড়ে দিই। আর দাবি জানি যে বৈষম্য আন্দোলনের আগে আপনাদের এই টাকা 20,000 ছিল, সেটাকে 5,000 টাকা বাড়াই 25,000 করা হয় গত বছর। না, এটা এক ধাপ না, তো এটা তো আসলে গত বছরই সরকার আমাদেরকে দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করিয়েছে, তাই না? আপনি যদি মনে করেন যে কিছুই না, আপনি নবম গেটের একজন নবম গেটের সরকারি কর্মকর্তার সাথে আপনি বেতনটাকে কম্পেয়ার যদি করেন, এটা এমন কিছুই না। আমরা একজন নবম গ্রেডের সরকারি কর্মকর্তা যে পরিমাণ ডিউটি বা সার্ভিস দিয়ে থাকেন, আমরা কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি দেই। আমরা প্রাইভেট ডক্টররা, আমরা যখন হসপিটালে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডক্টর হিসেবে কাজ করি, একজন সরকারি কর্মকর্তার থেকেও কোনো ক্ষেত্রে আমাদেরকে বেশি আপনার সার্ভিস দিতে হয়, এবং আমরা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতেও আমরা পারি না, আমাদের নিষেধ আছে। কোনো কিছুই না, নাথিং, আমরা কোনো কিছুই পাই না। এবং আমাদের হচ্ছে যে এই ট্রেনিং চলাকালীন অবস্থাতে আমরা বাইরে কোনো ধরনের সুবিধাই পাই না। আমরা আবাসন পাই না, আমরা চিকিৎসার কোনো ফ্যাসিলিটিস পাই না, আমরা কোনো বোনাস পাই না, আমাদের কোনো ছুটি নেই, কোনো ঐচ্ছিক ছুটি নেই, কিছুই নেই আমাদের।